তো আজকে আমাদের এইচটিএমএল এর শেষ ক্লাস। তো আমরা মোটামুটি এইচটিএমএল এর জন্য আমাদের পরীক্ষার জন্য যা যা জরুরি সেগুলো সব পড়ে ফেলেছি আগেই। তারপরে আমরা ২টা এক্সাম দিয়েছি। এরপরে আমরা আরো ২টা এক্সাম দিব সামনে। তো আমি আজকেই এক্সামের ডেট গুলো জানিয়ে দিব কবে কোন এক্সামটা হবে। তো আরেকটা বিষয় হচ্ছে আজকে তোমাদের আমি ২টা শীট দিব। একটা হচ্ছে ক এর শীট, একটা হচ্ছে খ, গ এর শীট। তো ক এর শীট যদি আগে দিয়ে থাকি তাহলে তো ফাইন। তারপরে আমি দিয়ে রাখবো, যদি কেউ মিস করে থাকো তাহলে সেটা পেয়ে যাবা। আর খ, গ এর শীট হচ্ছে অধ্যায় ৪ থেকে খ, গ থেকে যে প্রশ্নগুলো আসে এই শীটটা পড়লে ইনশাআল্লাহ ওইগুলো কমন পড়বে। এটা প্রত্যেক বছরই কমন পড়ে। তো খ, গ এর জন্য আলাদা করে কিছু করতে হবে না, ওই শীটটা পড়লেই চলবে। আর ঘ এর জন্য আমরা যে ক্লাসে যেগুলো পড়েছি সেগুলো পড়বো। তো আমরা সৃজনশীলের জন্য কি কি পড়বো সেটা তোমরা একটু খাতে নোট করে নিতে পারো। মানে আমরা তো অধ্যায় ৪ অনেক কিছু পড়েছি, এর মধ্যে অনেক কিছুই ছিল আমাদের পরীক্ষার জন্য অপ্রয়োজনীয়, কিন্তু জানার জন্য আমরা অনেক কিছু শিখেছি। তো যেমন হচ্ছে আমরা ফর্মের কথা বলি, যেমন এইচটিএমএল ফর্ম তৈরি করা, ফর্মে কিন্তু অনেক ট্যাগ আছে। তো ফর্মগুলো সাধারণত কলেজের এই মানে ইয়ার ফাইনাল বা হাফ ইয়ারলি এই টাইপের পরীক্ষাতে দিতে পারে, বা প্রি টেস্টে বড় দিতে পারে, কিন্তু বোর্ডের স্ট্যান্ডার্ড চিন্তা করলে বোর্ডের যে প্রশ্নগুলো করে সেখানে ফর্ম থেকে খ নাম্বারের প্রশ্ন দেয় সাধারণত, যে ফর্ম ট্যাগ ব্যাখ্যা করো বা ফর্ম ট্যাগের কাজ লিখো, ফর্ম ট্যাগের ব্যবহার লিখো, এই টাইপের মানে ছোটখাটো বেসিক থেকে প্রশ্ন করে খ নাম্বারে। কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় যে জিনিসগুলো আসে তার মধ্যে অন্যতম হচ্ছে, আমি একটু লিখি এখানে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা বোর্ড পরীক্ষার জন্য অধ্যায় ৪ থেকে যে জিনিসগুলো পড়বো সেগুলো হচ্ছে তোমার, আমি একটু একসাথে লিখে দিই তাহলে তোমাদের নোট থেকে যাবে। তো দেখো আমরা অধ্যায় ৪ থেকে যে জিনিসগুলো পড়বো, ফার্স্টে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টেবিল। টেবিল থেকে এটা প্রত্যেক বছরই বলা যায় অলমোস্ট প্রশ্ন আসে, এটা গ বা ঘ যে কোনো জায়গাতেই প্রশ্ন আসতে পারে টেবিল থেকে। টেবিলের পাশাপাশি হচ্ছে হাইপার লিঙ্কটা ইম্পর্টেন্ট। হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কটা হচ্ছে পরীক্ষা আসতে পারে। আচ্ছা, হাইপার লিঙ্ক। এরপরে হচ্ছে আমরা পড়েছিলাম অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, মানে লিস্ট, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট। তো এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইমেজ। ইমেজ আছে, তো এই ইমেজের সাথে হাইপারলিংক মিলিয়েও প্রশ্ন আসতে পারে, মানে হাইপারলিংকের সাথে ইমেজ মিলিয়েও প্রশ্ন আসতে পারে। তবে তবে বেশি আসে হচ্ছে টেবিলের সাথে, টেবিলের সাথে হাইপারলিংক প্লাস হচ্ছে ইমেজ, এইটা মিলে হচ্ছে প্রশ্ন আসে বেশি। এটা হচ্ছে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, মানে টেবিলের মধ্যে একটা ইমেজ বসানো থাকবে, তার সাথে হাইপারলিংক থাকবে। তোমরা যারা টেস্ট পেপার ঘেটেছো বা টেস্ট পেপার ধরো তারা জানো যে টেবিল থেকে বোর্ড পরীক্ষা বেশি প্রশ্ন আসে, টেবিলের মধ্যে ইমেজ বসানো থাকে, তার সাথে হচ্ছে হাইপারলিংক করা থাকে। তো আমরা পরীক্ষাতে দেখবো যে টেবিলই বেশি আসে, তো টেবিল থেকে টেবিল বা যেটাকে আমরা বলতে পারি টেবিল প্লাস ইমেজ প্লাস হাইপারলিংক, এই জিনিসগুলো একসাথে মিক্স করে আসে। তো এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে শুধু ইমেজ আসতে পারে, অথবা এই লিস্টটা কিন্তু টেবিলের সাথে দিয়ে দিতে পারে, অর্থাৎ টেবিলের ভিতরে লিস্ট দিতে পারে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আলাদা করে লিস্ট আসতেও পারে, তবে লিস্ট হচ্ছে টেবিলের সাথে দিতে পারে। লিস্ট কি করতে পারে, টেবিলের সাথে দিতে পারে। তাহলে টেবিলটা ইম্পর্টেন্ট, লিস্টটা ইম্পর্টেন্ট আলাদা করে। তারপর টেবিলের মধ্যে লিস্ট বসাতে পারে, ইমেজ বসাতে পারে, হাইপারলিংক বসাতে পারে। আলাদা করে হাইপারলিংক খুব বেশি আসে না, তবে আসতেও পারে। ইমেজটা হচ্ছে আলাদা করে ইম্পর্টেন্ট, একটা ইমেজ তোমাকে দিয়ে বলতে পারে ইমেজের এইচটিএমএল ট্যাগ লিখো। তো এইগুলো আমরা এখানে যেগুলো দেখলাম এগুলো মূলত হচ্ছে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি হচ্ছে সাব সুপ, সুপ সাব, এই সুপ সাব থেকেও এইগুলো টেবিলের মধ্যে বসানো থাকতে পারে, বা হচ্ছে এইগুলো দিয়ে আলাদা করে প্রশ্ন আসতে পারে। তো এই নরমালি আমাদের বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তার মধ্যে গ আর ঘ এর জন্য এই টপিকগুলো ইম্পর্টেন্ট। তার পাশাপাশি একটা ইম্পর্টেন্ট ট্যাগ আছে, সেটা হচ্ছে ফন্ট ট্যাগ। পরীক্ষাতে আসে যে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো বা ফন্ট ট্যাগ ব্যাখ্যা করো, মানে শুধু ফন্ট ট্যাগ নিয়ে একটা খ নাম্বারের প্রশ্ন আসে 2 নাম্বারের জন্য। এই ফন্ট ট্যাগটা একটু ভালো করে জোর দিয়ে পড়বা। এটা মেবি আমার শীটের মধ্যে মানে আমি সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি, তোমাকে আলাদা করে কোথাও খুঁজতে হবে না। আমি যে শীটটা দিব আজকে শীটের মধ্যে তোমার ফন্ট ট্যাগের ব্যাখ্যা আছে সুন্দর করে। তো তোমাকে এখান থেকেই মানে পরীক্ষাতে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট ব্যাখ্যা করা আসে, অথবা বলে এ ট্যাগ অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ বা হচ্ছে হাইপারলিংকের ট্যাগ ব্যাখ্যা করো। এই দুইটা প্রশ্ন ক্ষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এই দুইটা প্রশ্ন সুন্দর করে নোট করে লিখে নোট আকারে লিখে শীটের মধ্যে দিয়ে দিয়েছি, তোমাকে আলাদা করে কোথাও খুঁজতে হবে না, ওখান থেকে পড়ে নিলে হবে। তারপর খ নাম্বার প্রশ্ন আসতে পারে স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য, যেটা আমরা অলরেডি পড়েছি, এটা গ নাম্বার আসতে পারে। তারপর প্রশ্ন আসে খ নাম্বারে যে ওয়েবসাইট ও ওয়েব পেজ 1-9 ব্যাখ্যা করো। কি আসে, স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য আসতে পারে, খ তো আসতে পারে, গ তো আসতে পারে।
আর খতে আরেকটা বলতে পারে যে ওয়েবসাইট ও ওয়েব পেজ এক নয় ব্যাখ্যা করো। তারপর আমাদের পরীক্ষাতে কিছু প্রশ্ন ছিল যে ডোমেইন নেম তারপর কি ব্যাখ্যা করো, বা হচ্ছে হোস্টিং কি ব্যাখ্যা করো, বা ডোমেইন নেম আর হোস্টিং দুইটা আলাদা জিনিস ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্ন আমরা ওই দিনের পরীক্ষায় সৃজনশীল পরীক্ষা দিয়েছিলাম। তো আমার খারাপ লেগেছে, অনেকেই পরীক্ষাটা দেয় না এবার। এমসিকিউ দিয়েছে কিন্তু সৃজনশীল পরীক্ষা প্রশ্ন অনেকে মানে অনেকে পরীক্ষা দেয় নাই। আমি তো প্রশ্ন দিয়েছিলাম, পরীক্ষা পরে দিলেও সমস্যা ছিল না, যে কোনো সময় পরীক্ষা দেওয়া যায়। তো এই পরীক্ষা না দিলে কিন্তু এই যে ফাইনাল কম্পিটিশনে যে মার্কগুলো কিন্তু আমি যোগ করছি সেখানে কিন্তু তোমরা অনেক পিছিয়ে গেলা, ওখানে 20 নাম্বার ছিল। তো এইগুলো হচ্ছে আমাদের খ নাম্বার গ নাম্বার যেন ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ আমরা প্রথম থেকে পড়েছিলাম, যে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা, তারপর হচ্ছে ওয়েব পেজ ডিজাইন করা, তারপর হচ্ছে হোস্টিং করা, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা। এই 4টা ছিল ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ। তো এই ধাপটা খ অথবা গ নাম্বারে আসে, এটা তোমরা শীটে বর্ণনা আকারে পাবা। তারপর যে ওয়েবসাইটের কাঠামোগুলো পড়েছিলাম, 4টা কাঠামো, ট্রি, তারপর হচ্ছে লিনিয়ার, নেটওয়ার্ক, হায়ারার্কিক্যাল। এই চারটা কাঠামো হচ্ছে খুব ভালো করে পড়তে হবে, কারণ হচ্ছে আমাদের সৃজনশীলটা অর্ধেক থাকে থিওরি, অর্ধেক থাকে হচ্ছে তোমার এইচটিএমএল ট্যাগ। থিওরির মধ্যে হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের কাঠামো দিয়ে দেয়। তবে কলেজের পরীক্ষাগুলোতে দেখা যায় কি অধ্যায় 4 থেকে 2টা করে প্রশ্ন আসে, যেহেতু এখানে মানে অধ্যায় 3টা বা 4টা অধ্যায়ের উপর পরীক্ষা হয়, তখন দেখা যায় অধ্যায় 4 থেকে 2টা সৃজনশীল আসে, কখনো 3টাও আসে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে কি শুধু ওয়েবসাইটের কাঠামো, ট্রি কাঠামো বা হচ্ছে লিনিয়ার কাঠামো, এই কাঠামো নিয়ে একটা সৃজনশীল করা আলাদা করে, আর আরেকটা সৃজনশীল করা হচ্ছে এইচটিএমএল টেবিল নিয়ে। তো তোমাদের কলেজের পরীক্ষাগুলো ভালো করার জন্য কিন্তু তোমার হচ্ছে এই এইচটিএমএল এই পার্টগুলো, কারণ এই চ্যাপ্টারটা সহজ। তুমি এই চ্যাপ্টারটা যদি ভালো করে 2 ঘন্টা পড়ো তাহলে তোমার দেখবা যে এই অধ্যায় থেকে যে 2টা সৃজনশীল কলেজে আসে বিভিন্ন পরীক্ষাতে, সেগুলো তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। আবার অনেকগুলো অধ্যায় আছে, যেমন অধ্যায় 5 অনেক বড় অধ্যায়, যথেষ্ট কঠিন অধ্যায়, এটা তুমি চাইলে আধা ঘন্টা 1 ঘন্টা রিভাইজ করতে পারবা না। তো এই জন্য হচ্ছে মানে বোর্ড পরীক্ষা যদি আমাদের একটা সৃজনশীল আসে, তো আমরা এখানে কিন্তু অধ্যায়টাকে একবার অধ্যায় 4কে ফেলে দিলে হবে না, এটাকে মানে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এখানে পড়া কম, তুমি যদি সব নোট করে রাখো তাহলে কিন্তু প্রেশার কিন্তু বেশি না। তো এখানে যেটা বলছিলাম যে ফন্টেকের সাথে তোমরা হচ্ছে এ ট্যাগ মানে অ্যাঙ্কর ট্যাগের ব্যাখ্যাটা পড়ে নিবা, এটা আমার শীটেই পেয়ে যাবা। ফন্ট আর অ্যাঙ্কর ট্যাগ দুইটা আমি দিয়ে দিব, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, খ নাম্বারের পরীক্ষার মানে প্রশ্নে আসে। তারপর হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের মূল আর কি আমরা পরীক্ষার জন্য পড়বো। এর পাশাপাশি আমরা অনেক কিছু পড়েছি, আমরা ফর্ম ট্যাগ পড়েছি। তো ফর্ম ট্যাগের পাশাপাশি আমরা ওই মার্কি ট্যাগ পড়েছি, আরো অনেক কিছু পড়েছি। তো ওইগুলো জাস্ট তোমরা মানে জানার জন্য জানতে পারো, তবে পরীক্ষার জন্য ওগুলো বেশি ইম্পর্টেন্ট না, দেখে রাখা ভালো। প্রশ্ন কঠিন করলে, যদি প্রশ্ন খুব বেশি কঠিন করে তখন হয়তো তোমার এটা কাজে আসতে পারে। তো এই ছিল হচ্ছে আমাদের অধ্যায়ের উপর একটা ওভারভিউ। আর ক নাম্বারের জন্য আমি যে শীটটা দিয়েছি, বা যারা পাওনি এই শীটটা আমি আবার আজকে দিয়ে দিব। ক নাম্বারের জন্য শীটটা পড়লে ইনশাল্লাহ আমাদের মানে ক নাম্বার প্রশ্ন শীট থেকে কমন পড়বে। তাহলে ক খ গ তোমাদের ওকে করে দিলাম। আমি বলেছি যে ক খ গ এই 3টা জিনিস শীট পড়লে চলবে। আর এইচটিএমএল যে থেকে যে প্রশ্নগুলো আসে তোমরা টেস্ট পেপার ঘাটলেই বুঝবা, আমরা ক্লাসে যা যা পড়েছি এগুলো পড়লে এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে, এগুলো পড়লে, আমি যে টপিকগুলো লিখে দিলাম এগুলো পড়লে আমাদের বোর্ড পরীক্ষার জন্য মোর দেন এনাফ। এর বাইরে বেশি পড়ে যদি আমরা পরীক্ষাতে অ্যান্সার করতে না পারি সেটা হচ্ছে দুঃখজনক। আমরা কম পড়ে ভালো করতে পারলে সেটা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, তো আমরা তো সবই পড়েছি, জাস্ট পরীক্ষার সময় আমরা ভালো করার জন্য আমরা চাইলে কি করতে পারি, আমরা যেগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো বেশি জোর দিতে পারি। তারপরে তোমাদের পরীক্ষার আগে তো আমার সাথে কথাবার্তা হবে, যে কোনো সমস্যা যে কোনো সময় পরীক্ষার আগে আমাকে জানাবা, স্যার আমার হচ্ছে সামনে পরীক্ষা, একটু সাজেশন দেন বা কি করব, কোন টপিকগুলো পড়বো। সবসময় মানে আমার দরজা সবসময় তোমাদের জন্য খোলা থাকবে, যে কোনো সময় তোমাদের দরকার হবে, যে কোনো বিষয়ে পরামর্শ দরকার হবে আমাকে জানালেই হবে। ঠিক আছে, আমি যেহেতু ব্যস্ত থাকি আমাকে মেসেজ দিয়ে রাখলেই যখন আমি ফ্রি হব তখন রিপ্লাই দিব। আরেকটা বিষয় হচ্ছে আহ অনেকে জানো যে এই সবগুলো অধ্যায়ের উপর এমসিকিউ একটা শীট আছে সাজেশন, এটা মাত্র 100 টাকা। এই শীটটা তোমরা কালেক্ট করে নেবে, এটা আমি সবাইকে বলে রাখি ব্যাচের শেষের দিকে, যে সবগুলো অধ্যায়ের এমসিকিউ সাজেশন মানে কম এমসিকিউ পড়ে ভালো করার জন্য। তোমরা তো এমনিতে পুরো বই পড়োই, কিন্তু পরীক্ষার আগে দেখা গেলো সব পড়ে মনে থাকে না, তো সেই জন্য আমি সবগুলো বই থেকে অল্প এমসিকিউ গুলো কালেক্ট করে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোতে একটা শীট বানিয়েছি এমসিকিউর। ওই শীটটা মাত্র 100 টাকা, মানে এখানে 6টা শীট তুমি পাবে একসাথে। তো হচ্ছে ওই এমসিকিউ শীটটা কালেক্ট করে নিবা। আর হচ্ছে পুরো বইয়েরই শীট আছে আলাদা করে, ক এর জন্য, খ এর জন্য, গ এর জন্য, পুরো বইয়ের আলাদা শীট আছে, সেগুলো নিতে পারো। তবে যারা হচ্ছে কোর্স করছো তারা তো সব পেয়ে যাচ্ছ, তাদের জন্য বেশি দরকার নাই মানে। তবে এমসিকিউ শীটটা কালেক্ট করা জরুরি। ঠিক আছে, তো এরপরে আজকে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমাদের অধ্যায় 4টা, হ্যাঁ অধ্যায় 4টা তোমরা তো পড়ার সময় অবশ্যই নোট করে নিয়েছো।
ইন কেস নোট না করে থাকলে তোমরা যেহেতু ভিডিও টিউটোরিয়াল গুলো তোমার কাছে আছে, রেকর্ডিং গুলো তোমার কাছে থাকবে, তোমার মেসেঞ্জারে আছে সবগুলো সিরিয়ালি। তো তুমি হচ্ছে ওগুলো দেখে আবার সুন্দর করে নোট করে নিবা। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ২ টা পরীক্ষা কিরকম হবে? একটা এক্সাম Google হবে এক্সামটা। তার উপর একটা এমসিকিউ এক্সাম হবে। তো এক্সামটা হয়তো আজকে কি বার? আজকে সোমবার, হ্যাঁ, সোমবার শুধু তোমাদের যে আছে বা মোবাইল আচ্ছা, তো যেটা বলছিলাম আমার জুমটা ডিসকানেক্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে ভাই ৪ থেকে অধ্যায় ৪ থেকে আমরা মানে ২ টা পরীক্ষা দিব অধ্যায় ৪ এর উপরে। পরীক্ষাগুলো কিরকম? একটা হচ্ছে এমসিকিউ এক্সাম। তো এমসিকিউ এক্সামটা হবে টোটাল অধ্যায় ৪ এর উপরে। তোমরা এখন পর্যন্ত যা পড়েছো বা আমি অনেক কিছু পড়াইনি কিন্তু হয়তো টেস্ট পেপারে পাবা কিছু কি বাড়তি আছে বা বই পড়ার পর আরো কিছু বাড়তি এমসিকিউ পাবা। এই সব মিলিয়ে আরকি তোমরা যখন বই ঘেঁটে পড়বা সুন্দর করে তখন তোমরা সবই অ্যান্সার করতে পারবা। তো অধ্যায় ৪ এর উপর একটা এমসিকিউ এক্সাম হবে। এক্সামটা ইনশাআল্লাহ পরশুদিন হবে। বুধবার রাতে হবে 9:30 টায়। বুধবার রাতে হবে 9:30 টায়। আমি তোমাদের ইয়ে দিয়ে দিব। আ মানে টাইমটা গ্রুপে দিয়ে দিব। 9:30 হচ্ছে পুরা বইয়ের উপর এমসিকিউ এক্সাম হবে। এরপরে হচ্ছে বুধবারের পরে শুক্রবার বা যেকোনো একদিন তোমাদের আমি জানিয়ে দিব সেদিন তোমাদের ইয়ে হবে আ HTML ট্যাগ লিখা আরকি। তোমরা হচ্ছে আ ট্যাগ গুলো লিখবা কোথায়? মানে তোমরা হচ্ছে কোন একটা সফটওয়্যারে বা আমরা যে এনরাইটারে করেছি, এনরাইটার হলো এনরাইটারেই। ওখানে তুমি কোডগুলো লিখে, ট্যাগ গুলো লিখে তোমরা হচ্ছে ব্রাউজারে রান করে আউটপুট সহ দেখাবা। ধরো আমি বললাম মনে করো যে একটা টেবিল হচ্ছে তোমাদের করে জমা দিতে হবে, একটা টেবিল। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমাকে হচ্ছে এটা রান করিয়ে এটা আউটপুটটা আমাকে দেখাইতে হবে। ঠিক আছে? তো এই কাজটা তোমরা অবশ্যই করবা। মানে পরীক্ষার জন্য ভালো করে প্র্যাকটিস করবা। এই ২ টা পরীক্ষা তোমাদের থেকে গেল। মানে তোমাদের কোর্সের ক্লাস শেষ আজকে কিন্তু তোমাদের কোর্স কিন্তু শেষ না। আরো ২ টা এক্সাম আছে। তার মানে আরো ৫-৬ দিন তোমরা আমার সাথে থাকবা। তো এই ৫-৭ দিনে তোমরা ২ টা এক্সাম দিবা। এমসিকিউ এক্সামটা যদি ভালো করে তুমি এমসিকিউ গুলো পড়ো বই থেকে, তাহলে এমসিকিউ এক্সামটা অবশ্যই ভালো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা হচ্ছে এই যে HTML এর ট্যাগ গুলো এখন থেকে প্র্যাকটিস করো। মানে যারা এখনো প্র্যাকটিস করো নাই তারা প্র্যাকটিস করে ফেললে কি হবে? তোমরা হচ্ছে ইয়ে করতে পারবা আরকি। তাহলে পরীক্ষাটা ভালো করতে পারবা। তো আমরা ওরিয়েন্টেশন ক্লাসে একটা ট্যাগ করেছিলাম মার্কিউ ট্যাগ। এটা তোমরা ওরিয়েন্টেশন ভিডিওটা দেখে নিতে পারো। এটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। ঠিক আছে? তারপরে তোমাদের আমি হচ্ছে একটা ইয়ে দেখেছিলাম। কি বলে এটাকে? আ একটা HTML এর ট্যাগ কিভাবে মোবাইলে রান করাইতে হয় সেখানে একটা ভিডিও দেখাইছিলাম। ভিডিও দেখেছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ওই যে আমরা কপিরাইট সাইনটা কিভাবে দেয় সেই ভিডিওতে আমি এটা দেখেছিলাম। মানে আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস মানে পড়িয়ে রেখেছি। তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে এগুলো দেখবা। তো তোমরা হচ্ছে যে কাজটা করবা HTML ভালো করার জন্য তোমরা টেস্ট পেপার থেকে আমি যেমন ৫ টা সৃজনশীলের মতো ক্লাসে করেছি। আরো ২ টা সৃজনশীল পরীক্ষা দিয়ে দিয়েছি। এই হলো ৭ টা সৃজনশীল। তো আশা করি যারা পরীক্ষাগুলো দিয়েছো বা ওই ক্লাসগুলো করেছো সৃজনশীল সলভ তারা হয়তো মানে বোর্ড পরীক্ষার বা টেস্ট পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো অলরেডি। তো যারা দেখোনি তারা তো অবশ্যই ক্লাসগুলো আবার দেখে নিবা। আর এক্সামটা যারা দাওনি তারা এক্সামটা দিয়ে নিও। ঠিক আছে? এক্সামটা দিয়ে নিও। এক্সামটা না দিলে তুমি বুঝবা না তোমার অবস্থানটা কি। তুমি কতটুকু ভালো করেছো বা কি অবস্থা তোমার সেটা বোঝার জন্য অবশ্যই এক্সামটা দিতে হবে। তো এক্সামটা দেওয়া হচ্ছে জরুরি। তো তোমরা অবশ্যই মানে কোথাও যদি সমস্যা পড়ো মানে যদি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গিয়ে কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবা। ঠিক আছে? এটা অবশ্যই জানাইতে হবে। আর তোমাদেরকে আমি কতগুলো কালার কোড দিয়েছিলাম মানে আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম তোমাদের গ্রুপে এটা আছে। তোমরা কালার কোড গুলা সুন্দর করে পড়ে নিবা। কারণ কালার কোড থেকে এমসিকিউ পরীক্ষায় আসবে। আমি সামনে যে এমসিকিউ এক্সাম নিবো সেখানে কালার কোড থেকে প্রশ্ন করব। তো কালার কোড গুলো তোমরা আবার দেখে নিবা। তো এই ছিল মোটামুটি আমাদের অধ্যায় ৪ নিয়ে কথাবার্তা। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন শুনবো। যদি কারো কোনো বিষয় জানার থাকে বা কোনো বিষয় বুঝার বাকি থাকে, যেকোনো কোয়েরি থাকলে সেটা আমাকে বলতে পারো। আমি সেটা নিয়ে এখন কথা বলতে পারি। স্যার আমাদেরকে তো এস্টিমেট হোস্টিংটা একদম প্র্যাকটিক্যালি কইরা দেখেন না। ওইটা কি সম্ভব স্যার কইরা দেখানো? হ্যাঁ, আবার একটু বলো।
আমি শুরু করি। স্যার আমাদের তো HTML হোস্টিংটা প্র্যাকটিক্যালি করে দেখান নাই, এটা কি সম্ভব যে প্র্যাকটিক্যালি করে আচ্ছা, দেখান HTML না হোস্টিং? না ওইটা, না ওইটা সম্ভব না। ওইটা যদি আমার হোস্টিং করা থাকতো না তাহলে আমি দেখাইতাম। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কি, হোস্টিং তো আমরা নিজেরা করব না। হোস্টিং হচ্ছে এরকম, ধরো তুমি একটা ওয়েবসাইট বানালা। ওয়েবসাইট তুমি তো এখনই বানাইতে পারো। এই যে তুমি ট্যাগ গুলো দিয়ে সুন্দর করে জোড়া লাগিয়ে একটা ওয়েবসাইট বানালা। তো এটা তুমি করে ফেললা। হোস্টিংটা হচ্ছে তুমি কারো কাছ থেকে হোস্টিং কিনবা। ধরো হোস্টিং আসলে কিছুই না, এটা একটা স্পেস ভাড়া নেওয়া, সার্ভারে একটা জায়গা ভাড়া নেওয়া। তোমার ধরো লাগবে 10 জিবি, ধরো তোমার ওয়েবসাইট চালানোর জন্য 10 জিবি জায়গা লাগবে। তো তুমি 10 জিবি জায়গার জন্য তুমি 10 জিবির মানে পরিমাণ একটা জায়গা কার কাছ থেকে ভাড়া নিবা বছরে। বছরে ধরো 10 জিবির জন্য কথার কথা 1,000 টাকা নিল। তো এরকম তোমার পরের প্রথম বছরে তুমি 1,000 টাকা দিলা, পরের বছর তুমি যদি আবার এই জায়গাটা রাখতে চাও, কন্টিনিউ করতে চাও, তোমাকে আবার 1,000 টাকা দিতে হবে। এভাবে করে তুমি প্রতি বছরে বছরে কারো কাছ থেকে যারা হোস্টিং বিক্রি করে, তো তাদের কাছ থেকে যারা হোস্টিং ফ্যাসিলিটি বা সার্ভিস দেয়, তাদের কাছ থেকে টাকা দিয়েই তোমার ওয়েবসাইটের তুমি ডোমেইনটা দিবা, বা হচ্ছে ওয়েবসাইটের তোমার এটা দিবা। দেওয়ার পরে তারা তোমার কি করবে, ওই ওয়েবসাইটটাকে কানেক্ট করে দিবে সার্ভারের সাথে। দিলে তোমার ওয়েবসাইটে যদি তুমি কোনো ভিডিও আপলোড করো বা যাই করো না কেন, অথবা মানুষ যখন হচ্ছে বেশি একসাথে ওয়েবসাইটে ঢোকে, তখন এই সার্ভারে হিট করলে সার্ভারটা স্লো হয়ে যায়, মানে তোমার ওয়েবসাইটটা তখন কাজ করে না ভালো। তো এই জন্য হচ্ছে স্পেসটা নিতে হয়, সার্ভারে বেশি স্পেস নিতে হয়। বেশি স্পেস নিলে ওর ওয়েবসাইটে কাজ করে। এটা আসলে দেখানোর মতো কিছু নাই, দেখারও কিছু নাই, এটা ভার্চুয়াল একটা বিষয়। তুমি কারো কাছ থেকে মানে টাকার বিনিময়ে কি করতে পারো, হোস্টিং করতে পারো। মানে নিজের ওয়েবসাইট থাকলে তুমি টাকার বিনিময়ে তোমার ওয়েবসাইটে হোস্টিং করতে পারবা। একটু প্র্যাকটিক্যালি দেখার কিছু নাই, আর দেখানো যাবে না, সুযোগ নাই দেখানোর। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। মানে এটা তোমাদের জন্য পুরো ওপেন সেশন, তোমরা আজকে যে কোনো প্রশ্ন। হ্যাঁ, ওয়াফি বিন মাহফুজ, তুমি হাত তুলেছো, যদি প্রশ্ন থেকে বলো। স্যার স্যার বলছিলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি আর একটু বললে ভালো হতো। আচ্ছা, শিওর শিওর। এসইও। সার্চ ইঞ্জিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এইটা আমরা ওয়েবসাইট যখন পাবলিশিং করি, তো পাবলিশিং করলে আমরা বলেছিলাম যে 4টা কাজ করতে হয়। একটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করা, তারপর ওয়েবসাইটের জন্য নাম দেওয়া, তারপর হচ্ছে হোস্টিং করা, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা। মানে এটা হচ্ছে এটাকে বলা যেতে পারে এক ধরনের মার্কেটিংও বলা যেতে পারে। মানে তোমার তোমার তুমি একটা ওয়েবসাইট খুলেছো, এখন ধরো ওয়েবসাইটের নাম হচ্ছে এইচটিএমএল। এখন কেউ যদি এইচটিএমএল লিখে সার্চ দেয়, তাহলে তোমার ওয়েবসাইট কিন্তু সবার উপরে আসবে না। কেন? কারণ হচ্ছে এরকম অনেক ওয়েবসাইট আছে যারা অনেক পুরনো, অনেক জনপ্রিয়, মানুষ সার্চ করলে তাদেরটা খুঁজে পাবে। এর কারণ হচ্ছে তারা তাদের ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে রেখেছে। অর্থাৎ তারা হচ্ছে বিভিন্ন যে সার্চ ইঞ্জিন গুলো আছে তাদেরকে একটা নির্দিষ্ট ফি এর বিনিময়ে তাদের ওয়েবসাইটটাকে তাদের সাথে হচ্ছে কানেক্ট করে রেখেছে। তো তারা কি করে, যখন কেউ এইচটিএমএল লিখে সার্চ দেয়, তখন তারা যেই সব ওয়েবসাইট গুলো তাদের সাথে কানেক্ট করা আছে, মানে যারা তাদেরকে একটা ফি দিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে রেখেছে, তারা ওই ওয়েবসাইট গুলোকে সবার উপরে দেখায়। তো তুমি যদি সার্চ অপটিমাইজেশন তোমার না করো তাহলে চলবে, কিন্তু বিষয়টা কেউ যখন সার্চ করবে তখন তোমার ওয়েবসাইটে শুরুতে থাকবে না। ওই যে সি মোর বা হচ্ছে নেক্সট পেজ, এইরকম বিভিন্ন অপশনে গিয়ে তোমার ওয়েবসাইট হয়তো পাবে, কিন্তু ডিরেক্ট সবার উপরে চলে আসবে না। কিন্তু তোমার ওয়েবসাইট যদি সবাই মিলে সার্চ করে বা বেশি বেশি যদি ইউজার ব্যবহার করে, তখন এটা অটোমেটিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মতো হয়ে যায়। তখন সার্চ ইঞ্জিন এটা নিজেই তোমাকে কি করে, আগ্রহ সহকারে তোমাকে তোমার ওয়েবসাইটটাকে সবার সামনে তুলে ধরে। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা হচ্ছে এক ধরনের বলা যেতে পারে একটা মার্কেটিং তোমার ওয়েবসাইটের জন্য। তো তুমি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করো তাহলে তোমার হচ্ছে বেশি মানুষের কাছে তোমার ওয়েবসাইটটা তাড়াতাড়ি পৌঁছাবে। কারণ কেউ যদি ধরো এইচটিএমএল এর কাছাকাছি কোনো ওয়ার্ড লিখে সার্চ করে, তাহলে তোমার ওয়েবসাইটটা সামনে চলে আসবে। আর তুমি তো চাইবাই যেন তোমার ওয়েবসাইটটা সবার সামনে আসে এবং যেন সার্চ করলে তোমার ওয়েবসাইটটাকে পাওয়া যায়। বুঝতে পেরেছো মাহফুজ? জি স্যার। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার PDF হ্যাঁ বলো, তৈরি করে, এটা কি HTML ব্যবহার করে তৈরি করে? এবার একটু বলো কোনটা কোনটা। এই যে PDF তৈরি করে না, এটা কি HTML ব্যবহার করে তৈরি করে? আচ্ছা, এই শব্দটা আসতেছে না, আবার একটু বলো। শব্দটাই শুধু শুনছি না, তার মানে প্রথম শব্দটা। তার মানে যে পিডিএফটা যে তৈরি করে, এটা কি ও আচ্ছা HTML আচ্ছা, ব্যবহার করে না তৈরি না করে? না 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 না, পিডিএফ তো এমনি নর্মালি যে ওয়ার্ড ফাইল আমরা করি না, এই যে পিডিএফ নর্মালি, এই যে এটা কিন্তু একটা পিডিএফ, তাই না? এই যে এটা আমি যে এই শীটটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা পিডিএফ, দেখতে পাচ্ছ? এই যে এটা কিন্তু একটা পিডিএফ, এই যে আমরা যে শীটটা দেখতে পাচ্ছি আমাদের সামনে, এই শীটটা কিন্তু একটা পিডিএফ। এগুলো এমনিতে ওয়ার্ড ফাইল, প্রথমে ওয়ার্ডে লিখে তারপর হচ্ছে এগুলোকে আমরা কি করি, আমরা হচ্ছে এটাকে হচ্ছে ওয়ার্ড ফাইলে কনভার্ট করি, মানে ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ কনভার্ট করি। ঠিক আছে?
বুঝতে পেরেছো? জি স্যার। আর স্যার নেক্সট এক্সামটা কবে বললেন? বুধবারে। নাম্বার ঠিক আছে? বুধবার কয়টায়? বুঝছো, বুধবারে হচ্ছে 9:30 এক্সাম। আমার একটু বুধবারে আমার ক্লাস থাকে, তো ওই সময় আমার 9:30 একটা ক্লাস শেষ হয়। তারপরেও আমাকে মাহফুজ একটা নিজ দায়িত্বে নক দিবে, স্যার আমাদের পরীক্ষা ছিল, একটু মনে করে দিব পরীক্ষার 5 মিনিট আগে, ঠিক আছে? আমি ক্লাসটা শেষ করতে করতে অনেক সময় 5-7 মিনিট দেরি হয়ে যায়, 9:30 আগে আমার শেষ হয়ে যায়। আচ্ছা, যারা পিডিএফ তৈরি করতে পারেন, আমি একটা পিডিএফ তৈরি করে দেখাই দিই, ঠিক আছে? এটা তোমাদের জন্য গিফট আর কি, বুঝছো? মাহফুজ, তোমাদের পিডিএফ, তোমার যারা পিডিএফটা কিভাবে তৈরি করে দেখো। জি স্যার। ধরো একটা ওয়ার্ড ফাইল, যে কোনো একটা ওয়ার্ড ফাইল, মানে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে গিয়ে আমরা যে কোনো একটা ওয়ার্ড ফাইল করি, ওয়ার্ড ফাইল করার পরে এই ওয়ার্ড ফাইলের মধ্যে তুমি হচ্ছে লিখো আর কি, মূলত ওয়ার্ড ফাইলে গিয়ে তুমি লিখো। ধরো আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি, আমি একটা ওয়ার্ড ফাইল খুলেছি, এখানে হচ্ছে একটা ওয়ার্ড ফাইল আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা সাজেশন। তো এই যে ওয়ার্ড ফাইলটা আমরা দেখতে পাচ্ছি, তো এই ওয়ার্ড ফাইলটাকে আমরা পিডিএফ করব। আচ্ছা, আমি কি শেয়ার করেছি? আচ্ছা হ্যাঁ, শেয়ার করেছি। আচ্ছা, এই যে এই ওয়ার্ড ফাইল হচ্ছে তুমি এখানে লিখছো আর কি। তুমি যখন তোমার ডেস্কটপে যাবা, তখন তুমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে গিয়ে এরকম করে লিখতে পারো। হ্যাঁ, ওয়াফি মাহফুজ, বলো তোমার কি প্রশ্ন? স্যার, যখন আমরা কোনো লেখা লিখি মানে ল্যাপটপে বা কম্পিউটারে, সেটাকে পিডিএফ করা যাবে? যে কোনো লেখাকে ধরেন একটা কন্টেন্ট হ্যাঁ লিখলাম, সেটাকে কি পিডিএফ করে হ্যাঁ হ্যাঁ পরে হ্যাঁ, ডাউনলোড করে বা প্রিন্ট আকার অবশ্যই করা করা যাবে? যাবে, করা যাবে। তবে হচ্ছে লেখাটা আমরা যদি ওয়ার্ড ফাইলে লিখি তাহলে করা যাবে আর কি, ওয়ার্ড ফাইল। আমি যেমন এখানে ওয়ার্ড ফাইলে নিয়েছি, তুমি ওই ডেস্কটপে গিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এরকম একটা ফাইল নিয়ে লিখতে পারো। আচ্ছা, আমি তোমাকে দেখাচ্ছি, ওয়েট করো। আচ্ছা, ধরো আমি এখান থেকে দেখাই। আমি হচ্ছে এখান থেকে, ধরো এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমি কি করেছি, ডেস্কটপে রাইট বাটনে ক্লিক করেছি, ঠিক আছে? আবার দেখাচ্ছি, আমি আমার ডেস্কটপের এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করেছি, এখানে নিউ নিউ ফাইলে গিয়ে নিউ নিউ ফাইলে গিয়ে হচ্ছে এখানে ওয়ার্ড ডকুমেন্ট আসে, যে মাইক্রোসফট অফিস, এখানে পাওয়ার পয়েন্ট। আমি যে স্লাইডগুলো তৈরি করি, তোমাদের যে প্রেজেন্টেশন স্লাইডগুলো তৈরি করি, এগুলো হচ্ছে পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করি। পাওয়ার পয়েন্টে বিভিন্ন অপশন আছে, এই ওয়ার্ড ডকুমেন্টে গিয়ে তুমি লিখতে পারো, যে কোনো লেখা লিখতে পারো ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে। তারপর হচ্ছে তোমার এরকম করে বিভিন্ন অপশন আছে, ঠিক আছে? তুমি হচ্ছে এক্সেল, যে হিসাব কিতাব করে এক্সেলের ডকুমেন্ট নিতে পারো। তারপর হচ্ছে তোমার যে পাবলিশার ডকুমেন্ট আছে, টেক্সট ডকুমেন্ট দিয়ে আমরা যে এইচটিএমএল এর ট্যাগ গুলো লিখি। তো আমরা যদি ওয়ার্ড ফাইলে লিখি, যে ওয়ার্ড ফাইলে গেলে তখন নতুন একটা ওয়ার্ড ফাইল যে তৈরি হবে, এটা ওপেন করে, ধরো আমি হচ্ছে এটা ওপেন করে আমি এখানে লিখতে পারবো, আমি বাংলা ইংলিশ যা খুশি তা লিখতে পারবো। তো লিখার পরে কি করতে পারি, এটাকে আমরা হচ্ছে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে, ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ কনভার্ট করতে পারি। এটা আমি সেভ করলাম, মনে করো এটা সেভ করলাম। তো সেভ করার সময় এই যে সেভ এজ আছে না, সেভ এজে গিয়ে তুমি অপশন পাবা, কিরকম অপশন, সেভ এজে গিয়ে তুমি হচ্ছে এটা ওয়ার্ড ফাইলেও সেভ করতে পারো। যেমন এখানে হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট আকার আছে, ওয়ার্ড ডকুমেন্ট আছে, তুমি চাইলে এখানে এটাকে অন্য কোনো ফরম্যাটে, যেমন এখানে ওয়েব পেজ আকারে সেভ করতে পারো, এই যে পিডিএফ আছে পিডিএফ আকারে সেভ করতে পারো, টেমপ্লেট আকারে সেভ করতে পারো। তো এরকম করে বিভিন্ন অপশন তুমি পাবা। তো আমার দরকার হচ্ছে পিডিএফ, তো আমি যদি এখানে পিডিএফ দেই, তাহলে এটা হচ্ছে এই ডকুমেন্টটা পিডিএফ আকারে সেভ হবে। আমি যদি এটাকে সেভ করি, সেভ করলে এটা পিডিএফ হয়ে যাবে। তো এই যে লেখাগুলো, এগুলো এখন তো ওয়ার্ড ফাইল, এই যে আমরা এখান থেকে কাট পেস্ট করতে পারছি, কিন্তু পিডিএফ করলে আর কি হবে না, এটা চেঞ্জ করা যাবে না। তো আমি তোমাদের দেখাচ্ছি যে এটা পিডিএফটা যে আমাদের হয়েছে কোথায়। তো আমি এখানে যে এখানে যেটা করেছিলাম, যে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটা দেখো এখানে পিডিএফ আকারে এসেছে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো এখানে হচ্ছে পিডিএফ হয়ে গেছে। তো এই এখন আমরা দেখতে পারবো যে এখানে আমাদের ডকুমেন্টটা পিডিএফ হয়ে গেছে, এটাকে হচ্ছে এডিট করা যাবে না। এই যে এটা কিন্তু পিডিএফ হয়ে গেছে, এটাকে এডিট করা যাচ্ছে না কিন্তু। তো আশা করি তোমরা করতে পারো, ভিডিওটা দেখে তোমরা যারা একেবারে পারো না এগুলো, তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তো তোমাদেরকে আমি এই শীট আছে দিয়ে দিব, ওই খ গের জন্য শীটটা স্টাডি করে অনেক ওয়েবসাইট আছে। তারপর হচ্ছে ওয়েবসাইট ওয়েব পেজ 1 নয়, এগুলো খ নাম্বারে অনেকগুলো প্রশ্ন আছে, এ ট্যাগ ফন্ট ট্যাগ ব্যাখ্যা করো। তারপর হচ্ছে তোমার ওয়েবসাইটের যে পাবলিশিং এর ধাপগুলো আছে, তারপর হচ্ছে তোমার ওয়েবসাইটের স্ট্রাকচার গুলো বর্ণনা করা আছে, এইচটিএমএল সুবিধা অসুবিধা এগুলো আলোচনা করা আছে। হ্যাঁ মাহফুজ, বলো তোমার কি প্রশ্ন? স্যার, এডিট করতে হলে কি করতে হবে যদি পিডিএফ থেকে আমার কোনো ভুল হয়ে যায় সেটাকে এডিট করার জন্য? পিডিএফটাকে এডিট করতে পারবে না, পিডিএফ এডিট করা যায় না, ঠিক আছে? এবারে তোমার ওয়ার্ড ফাইলকে এডিট করতে হবে, পিডিএফ এডিট করা যায় না। পিডিএফটা হয় এই জন্য, ধরো তুমি কাউকে ডকুমেন্ট পাঠালা, তুমি চাচ্ছ যে সেই ডকুমেন্ট গুলো যেন তোমার ডকুমেন্ট গুলো এডিট করতে না পারে, তখন তুমি পিডিএফটা করবা।
ধরো তুমি প্রিন্ট করতে গেলা, নরমালি ওয়ার্ড ফাইলে মানে তুমি প্রিন্ট করতে গেলে লেখাগুলো নড়ে চড়ে যেতে পারে, হ্যাঁ, ফন্ট সরে যেতে পারে, বা এক এক পিস থেকে আরেক পিসতে গেলে কোনো লেখা হচ্ছে ফন্ট নড়ে যেতে পারে, বা লেখা সরে যেতে পারে, ফন্ট ভেঙে যেতে পারে। তখন আমরা পিডিএফ করে দিলে তখন ফাইলটা হচ্ছে সেভ থাকে, অক্ষত থাকে। তুমি যেরকম করে পাঠাতে চেয়েছো সেরকম করে যাবে, কিন্তু তোমার এটা এডিট করা যাবে না কিন্তু। আচ্ছা, টেমপ্লেট জিনিসটা কি? টেমপ্লেট আকারে সেভ করা টেমপ্লেট হচ্ছে বলছিলেন। এটা এক ধরনের ইমেজ টাইপ, এক ধরনের ইমেজ টাইপ। আমি তোমাকে ধরো দেখি, আমরা হচ্ছে ইন্টারনেটে সার্চ দিয়ে সরাসরি দেখতে পারি কিনা টেমপ্লেট। আচ্ছা আমি হচ্ছে ওয়েটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আহ, এগুলো জাস্ট ইমেজের মতোই, বা ইমেজই বলা যেতে পারে। আচ্ছা, আমরা এখানে লিখে সার্চ দিই টেমপ্লেট। যে কোনো কিছু জানার দরকার হলে যখন তখন গুগল মামার কাছে সার্চ দিবা, দেখবো অনেক সুন্দর জিনিস পেয়ে গেছো। আমরা কিছু টেমপ্লেট দেখি, তো টেমপ্লেট এখানে হচ্ছে আমি দেখি ইমেজ আকারে টেমপ্লেট কেমন দেখা যায়, একটু দেখি টেমপ্লেট গুলো কেমন হয়। এই যে জাস্ট এগুলো আসলে কিছুই না, এগুলো ইমেজই। ধরো এটা একটা টেমপ্লেট, ঠিক আছে, এই যে এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট। স্যার তো এগুলো আমরা কি হচ্ছে যে এক ধরনের ব্যানার, মানে ব্যানার টাইপের? ব্যানার ব্যানার টাইপ হতে পারে, তারপর বিভিন্ন ধরনের অ্যাড হতে পারে, ঠিক আছে। তোমার ওয়েবসাইটে তুমি মূলত এগুলো ওয়েবসাইটে ইউজ করা হয়, বা হচ্ছে তোমার ব্লগ যেগুলো আছে ব্লগের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়, বা তুমি নিজের একটা পার্সোনাল প্রোফাইল তৈরি করবা, তোমার এরকম অনেকগুলো টেমপ্লেট দিয়ে তুমি একটা পার্সোনাল প্রোফাইল তৈরি করতে পারো, ঠিক আছে। মানে এগুলো তোমার জাস্ট যে আমরা যে ওয়েবসাইট তৈরি করি, ওয়েব ডকুমেন্ট, তো ওয়েবসাইটের সাথে এগুলো কানেক্ট করা যায়। ওয়েবসাইটের মধ্যে এই টেমপ্লেট গুলো, অনেকগুলো টেমপ্লেট থাকলে তুমি এগুলো কপি পেস্ট করে এটা সুন্দর করে একটা ওয়েবসাইটের আকারও দিতে পারো তুমি চাইলে, ঠিক আছে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? আর একটা ব্যক্তিগত প্রশ্ন ছিল। বলো। হ্যাঁ, যখন অ্যাডমিশন টেস্টে যাই অথবা অ্যাডমিশন খেলা যাব, তখন দেখা যাচ্ছে বেশিরভাগ সময় গ্রুপ সায়েন্স আর কি, যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলো লাগে। আর কোন কোন ইউনিভার্সিটিতে বাংলা ইংরেজি লাগে, ঠিক আছে। তো আইসিটি কি হুম এমন কোন নাই যেখানে আইসিটিও লাগে? না, আইসিটি এখন পর্যন্ত অ্যাড করে নাই, কিন্তু এটা নিয়ে অ্যাড করার কথাবার্তা হচ্ছে। তবে কিছু কিছু ইউনিটে, যেমন এই কমার্স ইউনিট গুলোতে বা কিছু সাবজেক্ট ইউনিটে আইসিটি থেকে প্রশ্ন আসে, তবে এখনো ওইভাবে ওরকম ভাবে বিস্তৃত ভাবে এটা হয়নি এখনো। যেমন বাংলা ইংলিশ এগুলো আইসিটি সাবজেক্ট তো আগে ছিল না, এটা তো পরে এসেছে, তাই এটা এখনো অ্যাড হয় নাই। তবে এটা সামনে অ্যাড হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এটা আমি শুনেছিলাম এই বছরই অ্যাড হইতো, অনেক ভার্সিটিতে অ্যাড হওয়ার কথা ছিল, কিন্তু এই পরিস্থিতির জন্য হয়তো এখন নতুন করে এটা চিন্তা ভাবনা করবে না, কিন্তু এটা পরবর্তীতে অ্যাড হয়ে যাবে। তোমরা হয়তো পেয়ে যেতে পারো তোমাদের সময়। স্যার এই যে জাহাঙ্গীরনগর যে আইটি, মানে আইটি ইউনিটটা আছে আইটি ওইটাতে। আছে, ওইটাতে হচ্ছে তোমার ফিজিক্স ম্যাথ প্রশ্ন আসে, আইসিটি থেকে আলাদা প্রশ্ন আসে না, তবে ফিজিক্স এর মধ্যে আইসিটি আসে কিছু। ওটা হচ্ছে ফিজিক্স ম্যাথ নির্ভর আইটি ইউনিটটা, বুঝতে পেরেছো? বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। তোমরা এখন থেকে ভালো করার জন্য এডমিশনের যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে না, প্রশ্ন ব্যাংক কালেক্ট করে ওগুলো সলভ করতে থাকো। যারা আগে থেকে প্যাশনেট, আগে থেকে সলভ করলে পরে প্রেশার হবে না, ঠিক আছে। মানে এটা ফার্স্ট ইয়ার থেকে পড়া যায়। অনেকে ভাবে যে আমি এখন কেন পড়বো, পড়লে তো লস নাই, পড়লে ভালো। তুমি তো কলেজের পরীক্ষা ভালো করতে পারলা, কলেজের এমসিকিউ সাইডে ভালো হলো, আবার তোমার ফিউচার জন্য তুমি সবার থেকে আগে থাকলা। আর যারা সবার থেকে আগে থাকবে তারা তো চান্স পাবে, তাই না? এই জন্য এখন থেকে তোমরা প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করে পড়তে পারো। মানে এটা আহ, তাহলে তোমার লস হবে না, কারণ পড়লে কোনো লস হয় না, কারণ এগুলো তো তোমার এইচএসসির বাইরে কোনো পড়াশোনা না, একই তো পড়াশোনা, তবে ওখানে একটু অ্যাডভান্স পড়তে হয়। অ্যাডভান্স যদি পড়তে চাও তাহলে তোমাকে বেসিক লেভেল জানতে হবে, তোমার এইচএসসি লেভেল জানতে হয়। তখন তুমি দেখবে এমনিতেই তোমার এইচএসসি লেভেলের সম্পর্কে জানার জন্য তোমার আগ্রহ আরো বাড়বে। তো এই জন্য আমার মনে হয় কি, মানে এখন থেকেই তোমরা চাইলে প্রস্তুতি নিতে পারো, তাহলে ভালো হবে আর কি, তোমাদের প্রস্তুতিটা আরো মজবুত হবে। আর হচ্ছে পরবর্তীতে গিয়ে আর প্রেশার হবে না। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। প্রশ্ন না থাকলে আমরা শেষ করব আমাদের। তোমাদের জন্য সাথে হচ্ছে একটা ভালো সময় কাটালাম। তোমরা যেটা করবা সেটা হচ্ছে, আমরা যে ক্লাসগুলো করেছি ক্লাসগুলো সুন্দর করে শেষ করবা। পাশাপাশি হচ্ছে তোমাদের যে সামনে আরো 2টা পরীক্ষা আছে, পরীক্ষাগুলো ঠিক মতো দিবা। আর যারা হচ্ছে গতদিন সৃজনশীল পরীক্ষা, যেহেতু আর সৃজনশীল পরীক্ষা হবে না, যারা গতদিনের পরীক্ষা দেওয়া নাই তাহলে চাইলে দিয়ে দিতে পারো। হ্যাঁ, চাইলে গতদিনের পরীক্ষা দিতে পারো, পরীক্ষা দিলে লস নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, সামনের যে এমসিকিউ এক্সামটা আছে বুধবারে 9:30টায়,
ওই পরীক্ষাটা যেন খুব ভালো হয়। এমসিকিউ যদি 15টা থাকে তাহলে যেন 15 মার্কস পাও, সেরকম ভাবে প্রস্তুতি নিতে হবে। ওইটা দিয়ে বোঝা যাবে তুমি অধ্যায় 4 এর এমসিকিউ পরীক্ষাতে কেমন করবা। আর দ্বিতীয়ত হচ্ছে এরপরের যে HTML এর যে ট্যাগ লিখার যে একটা কম্পিটিশন হবে, সেই কম্পিটিশনটা ভালো করতে হবে। সেটার ডেট আমি জানাই দিব। হয়তো শুক্রবার বা শনিবার হতে পারে। তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখো, এইজন্য আগে থেকে জানাই দিলাম। তো সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা। আর হচ্ছে পড়াশোনার মধ্যে থাকবো, পড়াশোনার ছাড়া কোনো উপায় নেই, অবশ্যই পড়াশোনার মধ্যে থাকবা। তোমাদের কিছু বলার থেকে বলতে পারো। স্যার আরেকটা কোশ্চেন তাও অ্যাডমিশন রিলেটেড। বলো। স্যার মানে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি দুটো একসাথে কোচিং, এখন বিভিন্ন কোচিং সেন্টার আছে যারা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোচিং করায়, মানে ওইটার দুইটার জন্য কি আলাদা কোচিং করা লাগে নাকি একসাথে কোচিং করলে হবে স্যার? এখন হচ্ছে এটা গতবারের আগে যেমন আলাদা করে কোচিং করা লাগতো, কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ডিটেইলস প্রশ্ন আসতো আর ভার্সিটিতে হচ্ছে তোমার এমসিকিউ আসতো। গতবার থেকে তো ভার্সিটিতে রিটেন অ্যাড হচ্ছে, তো তার জন্য এখন খুব বেশি আলাদা করে করতে হয় না। তোমার যেখানে ইঞ্জিনিয়ারিং করায় তার সাথে ভার্সিটির প্রিপারেশন নিয়ে নিলে হয়, ঠিক আছে? ধরো তোমার আলাদা করে দুইটা কোচিং করতে হবে এমন না। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ার সময় সাথে হচ্ছে ভার্সিটির মানে জন্য সাথে ওদের যদি কোনো সার্ভিস থাকে সেটা নিলেই হবে। আর যদি তুমি প্রেশার নিতে পারো সেক্ষেত্রে যদি আলাদা করলে রিস্ক কমে যায়। ইঞ্জিনিয়ারিং ইন কেস না হলে তবে তোমার ভার্সিটি না হলে ইঞ্জিনিয়ারিং হলো, ঠিক আছে? তো এখন থেকে আগে থেকে যারা পড়া শুরু করে তাদের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয় না। তারা ইঞ্জিনিয়ারিংটা আলাদা করে মানে পড়লেই হয়। আর ভার্সিটির জন্য যদি আগে থেকে পড়তে থাকে, ভার্সিটির প্রশ্ন সলভ করতে থাকে, প্রিভিয়াস প্রশ্ন, তাহলে তখন তারা একটা ধারণা পেয়ে যায় যে কি ধরনের প্রশ্ন আসে বা কি ধরনের প্রশ্ন পড়তে হয়। তখন আর কি আলাদা করে আর প্রস্তুতি নিতে হয় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা। আবার ইনশাল্লাহ পরবর্তী কোনো কোর্সে দেখা হবে। তো সবাই আহ, ভালো থেকো আর কি, ঠিক আছে? আর পরীক্ষাগুলো ভালো করে দিও। আজকে আমরা এখানে রাখছি। আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা